আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে চলমান মামলা শেষ পর্যায়ে একটি মামলা, এরপরে আরো অসংখ্য মামলা রয়েছে। সে মামলাতে অসংখ্য আসামি রয়েছে, বিশেষ করে যারা সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারক, তারা সেই মামলায় আসামি। শেখ হাসিনার মামলায় শেষ প্রান্তে এসে রায় হতে যাচ্ছে এমন একটি আশঙ্কা থেকে উদ্বেগ, উৎকণ্ঠার সঙ্গে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রায়ের পরে কি হবে। এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। 1973 সনে যে আইনটি করা হয়েছিল, সে আইনটির উদ্দেশ্যটা ছিল মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন সময়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা, সেটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল। এবং সেই আইনটাকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছিল যে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের কার্যক্রমের জন্য যে আইন, এটাকে কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। একমাত্র চূড়ান্ত জাজমেন্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা ছাড়া। অর্থাৎ যুদ্ধ অপরাধটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল যে যেন তেন উপায়ে অর্ডিনারি অন্যান্য মামলার মতো বা আইনের মতো যেন এটার যথেচ্ছাচার ব্যবহার না হয় সেজন্য। এবং এই বিচার প্রক্রিয়াটা চালু করার জন্য শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে তার ম্যান্ডেটই ছিল, ইস্তেহারে এটা ছিল যে আমি বিচার করতে চাই, আপনারা আমাকে সমর্থন করেন কিনা। একইভাবে আইন প্রণয়নের সময়ও বঙ্গবন্ধু নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে এই আইন পাশ করেছিলেন। দুইটা পার্ট, একটা হল আইন পাশ করার সময় জনপ্রতিনিধিরা পাশ করেছে, দ্বিতীয়ত বিচার কার্যক্রমের সময়ও নির্বাচনী ইস্তেহারে এই বিচারের কথা উল্লেখ করে জনগণের রায় নিয়ে বিচার কার্যক্রমে যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছিলেন। এখন 2024 সালে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে ওই যে 71-এর পরাজিত শক্তি, যারা অপমান মেনে নিতে পারে নাই পরাজয়ের, দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যাদের বিচার করেছিলেন তারা, এবং তাদের স্বার্থান্বেষী যে ব্যক্তিরা যারা সেদিন বিচারের মুখোমুখি হয়েছিলেন তারা সম্মিলিতভাবে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই বিচার কার্যক্রম চালু করেছে। এটা সবাই আপনারা জানেন। এখন একজন আইনজীবী হিসাবে আমার কাছে অনেকেই অনেক কথা জানতে চেয়েছেন যে রায় হয়ে গেলে তারপর কি হবে। আমি প্রথম বিশ্বাস করি ম্যান প্রপোজ গড ডিসপোজ নামক একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্যটার বাংলা হয় মানুষ চিন্তা করে, পরিকল্পনা করে, কিন্তু বাস্তবায়নের সিদ্ধান্ত হয় কিন্তু সৃষ্টিকর্তার থেকে। মানুষ পরিকল্পনা করলেই, চিন্তা করলেই, প্রস্তাব করলেই হয় না। এটা বাস্তবায়নের সিদ্ধান্ত, নিষ্পত্তির সিদ্ধান্ত দেন সৃষ্টিকর্তা, পরম করুণাময়। আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন। এটা হলো একটা ধর্মীয় বিষয়, আমার বিশ্বাসের জায়গা থেকে বললাম। আইনজীবী হিসাবে বলবো এই যে বিচার প্রক্রিয়াটা, এইটা সম্পূর্ণরূপে মেলাফাইডি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মেলাফাইডি ভিশিয়েটেড এভরিথিং। অসৎ উদ্দেশ্য যদি কোনো কিছু করা হয় সবকিছুকে ভিশিয়েট করে, বাতিল করে দেয়। এটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট, পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য এই বিচারিক সিদ্ধান্ত যে মেলাফাইডি ভিশিয়েটেড এভরিথিং, অসৎ উদ্দেশ্যে যা কিছু করা হবে সবকিছু বাতিল বলে গণ্য হয়। তৃতীয়ত আরেকটি প্রবাদ আছে, আরেকটি প্রচলিত কথা আছে ইংরেজিতে, ভয়েড ইনএভিটেবল, অর্থাৎ যা শুরু থেকেই, বিগিনিং থেকেই যা অবৈধ এবং বাতিল। বাংলাদেশে 2024 সালে কোনো যুদ্ধ হয়নি, এবং যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালকে নতুন করে কনস্টিটিউট করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে, যুদ্ধ অপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া বন্ধ করে তাদের রিলিজ করে দিয়ে বিচারের আয়োজন যারা করেছিলেন
তাদের বিচারের জন্য যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, বিচারক নিয়োগ করা হয়েছে, প্রসিকিউশন টিম নিয়োগ করা হয়েছে, এই সম্পূর্ণটা অবৈধভাবে হয়েছে, বেআইনিভাবে হয়েছে, অসৎ উদ্দেশ্য হয়েছে এবং মূল আইন সহ সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে হয়েছে। ফলে একেবারে শুরু থেকেই এটা অকার্যকর, অবৈধ, বেআইনি হিসাবে গণ্য হবে। এবং কাদের এখানে বিচার হবে সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একজন যুদ্ধ অপরাধীর মামলার আপিলে পূর্ণাঙ্গ আপিল বিভাগ উল্লেখ করে বলেছেন যে এই আইন এবং এই বিচার ব্যবস্থা, এই ট্রাইব্যুনাল সবটি গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট এখনো বহাল আছে, সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত এখনো বলবৎ আছে। সুপ্রিম কোর্টের দেওয়া রায় আইনের মতো শক্তিশালী দিক নির্দেশনা, অর্থাৎ আইন তৈরি হয় কয়েকটা প্রক্রিয়ায়। একটা হলো দীর্ঘদিনের রেওয়াজ থেকে, একটা সংসদের মাধ্যমে, আর একটা থ্রু দি জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট বাই দি হায়ার জুডিশিয়ারি, অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় এখনো বলবৎ আছে। কিভাবে আছে সেটা আমি এখন বলবো না। যখন সময় আসবে তখন দেখাবো যে কি পরিমাণে অকল্পনীয়ভাবে অবৈধ সমস্ত প্রক্রিয়ার ভিতর থেকে এই বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে, অগ্রসর করা হয়েছে, হয়তো শেষ করা হবে। সর্বশেষ যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে তার সম্পূর্ণরূপে স্ববিরোধী। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনা মানুষ খুনের দায়ে সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের দায় বহন করবেন, এটা সরকার পক্ষের আর্গুমেন্ট। কিন্তু মানুষ যারা খুন করছে তারা নিজেরাই পাবলিকলি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলছেন, আমরা পুলিশকে মেরেছি, আমরা খুন করেছি। রাষ্ট্রীয় সহিংসতা, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা যারা করেছেন তারা নিজেরাই বলতেছেন, আমরাই এটা করেছি। আর একজনাকে পরিত্রাণ দেবার কথা বলে, দায় মুক্তি দেবার কথা বলে রাজসাক্ষী বানানো হয়েছে। কোন সাক্ষী যদি নিজের সুবিধার জন্য কোন সাক্ষ্য দেয় আইনে, সেই সাক্ষ্যের কোনো মূল্য নেই। এই সাজানো বানোয়াট নাটকীয় বিচার প্রক্রিয়া এবং যদি এর মধ্য থেকে কোন রায় প্রদান করে, আমি বলবো আতঙ্কিত হওয়ার, আশঙ্কাগ্রস্ত হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। একদিন এই ট্রাইব্যুনাল তো শেষ কথা না, এর উচ্চ আপিল ফোরাম রয়েছে, জনগণ রয়েছে, সবচেয়ে বড় আদালত জনগণের, যেখানে রাস্তাঘাটে প্রতিটি মানুষ চিৎকার করে বলে এটা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা শেখ হাসিনাতে বিশ্বাস করি, শেখ হাসিনাতে আমাদের আস্থা, তিনি আমাদের উন্নত করেছিলেন, তিনি আমাদের নির্ভরতার জায়গা। সেই জনগণের আদালতের কথা মনে রাখবেন। মনে রাখবেন বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পাকিস্তানিরা কার্যকর করতে পারেনি। বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, টেকেনি। শেখ হাসিনাকে রাজনীতির থেকে সরিয়ে দেওয়ার জন্য অন 11-এ সাজানো ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। আমার সৌভাগ্য, সেদিন আমি তার অন্যতম আইনজীবী হিসাবে তার পাশে ছিলাম, পারেনি। শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন, কিছুই করতে পারেনি। সেজন্য শুরুতে বলছিলাম, পরিকল্পনা প্রস্তাব মানুষ করতে পারে, সিদ্ধান্ত বাস্তবায়নের এখতিয়ার আল্লাহ রব্বুল আলামিনের। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা দখলের চেয়েও বড় টার্গেট ছিল শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে হত্যা করা। আল্লাহ রক্ষা করে দিয়েছেন। মনে হয় যেন আল্লাহ তার গায়েবী শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা, শেখ রেহানাকে রক্ষা করেছেন। তারা বেঁচে আছেন,
ভালো আছেন। ওই কাগজে রায়, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এমন সময় আসবে যখন এই সমস্ত ষড়যন্ত্রের মেটিকুলাস ডিজাইনার যারা ডিজাইন করেছেন, জনতার আদালতে শুধু না, আইনের আদালতেও তাদের একদিন বিচার হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই। যদি কোনো রায় ঘোষিত হয়, ক্যাপিটাল সেন্টেন্সও দেয়, কেউ আতঙ্কিত হবেন না, ভীত সন্ত্রস্ত হবেন না। শেখ হাসিনা কিন্তু মৃত্যুঞ্জয়ী, দীপ্ত চেতনার মানুষ, দৃঢ় শক্তিশালী মানুষ, আত্মবিশ্বাসী মানুষ, দেশপ্রেমিক মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকতেই পারে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে। আমি বলছি না যে কোথাও কিছু হয়নি, কিন্তু আমি তাকে কাছের থেকে দেখেছি। একজন দেশপ্রেমী, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ, প্রাণ অফুরন শক্তির অধিকারী। তার দূরদৃষ্টি রয়েছে। আল্লাহ তাকে যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই তিনি দেশ ও জাতির কল্যাণে আবারও সেবা করার সুযোগ পাবেন। এটা লক্ষ কোটি মানুষের মতো আমারও বিশ্বাস। শেখ হাসিনার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া করুন। তার বোন শেখ রেহানার জন্য দোয়া করুন। বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করুন। কারণ তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে। এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে। বাংলাদেশে জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রধান কারিগরদের তালিকা করলে প্রথম দিকেই যেসব নাম আসবে তার মধ্যে জাতিসংঘের নাম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের পরেই আসবে। হাসিনার সরকারকে দিয়ে মিয়ানমারের করিডোর গেম খেলার চেষ্টা হয়েছিল, সেটা আমরা জানতাম। কিন্তু ব্যর্থ হওয়ায় জুলাই সন্ত্রাস চলাকালে সেনাবাহিনীকে চাপ দিয়ে তাদেরকে সন্ত্রাস দমনে সরকারের নির্দেশ না মানায় বাধ্য করে এবং শেখ হাসিনা সরকারের পতনও ঘটে এই কারণেই। এর পরপরই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। তিনি আসার পর থেকেই জোরে সোরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোরের নামে সেখানে মার্কিন অস্ত্র পাঠানোর তোড়জোড় শুরু হয়। আর সবচাইতে বড় কথা হলো জুলাই হত্যাকাণ্ডের তড়িঘড়ি একটি রিপোর্টও জাতিসংঘ ডক্টর ইউনূসকে সাপ্লাই দেয়। এমনকি জাতিসংঘের জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চাইলেও সরকারের পক্ষ থেকে সেটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এই প্রশ্নটা তুলতে হবে, তুলেছেন সেনাপ্রধান। এই বুদ্ধি নিঃসন্দেহে ডক্টর ইউনূসের, কারণ জাতিসংঘের তদন্তে সেনাবাহিনীর বক্তব্য থাকলে রিপোর্টও অন্যরকম হতো, তাতে কোনো সন্দেহ নেই। এখন জাতিসংঘের সেই রিপোর্টই সরকারের আজ্ঞাবহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রমাণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু সেই রিপোর্টে কিন্তু জাতিসংঘ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে এর ভিত্তিতে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে। এই তো জাতিসংঘ, যখন যেখানে যেমন দরকার তেমন ভাবেই কথা বলে। তবে বেশি দিন আর বোধহয় তারা এই পোদ্দারি করতে পারছে না, কারণ বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট আমাদের জানাচ্ছে যে টাকার অভাবে বেতন দিতে না পারা জাতিসংঘ আগামী 1 মাসের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে। এমনকি যে শান্তিরক্ষী বাহিনীতে রাখার দোহাই দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করতে বাধ্য করা হয়েছে, সেই শান্তিরক্ষী বাহিনীও আর চালাতে পারবে না জাতিসংঘ টাকার অভাবে। এবং এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের সবচেয়ে বড় তহবিল সরবরাহকারী আমেরিকা এবং চীন জাতিসংঘকে আর অর্থ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়েছে। ইতিমধ্যেই
এই শান্তিরক্ষী বাহিনীতে নতুন সদস্য সংগ্রহ বন্ধ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে লিক হওয়া কাগজপত্র এমনটাই বলছে। বাংলাদেশে দেখেন কারা কারা জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আর কাদের বিরুদ্ধে বিগত জুলাই সন্ত্রাস মার্কিন ডিপ স্টেটের টাকা নিয়ে ঘটানোর একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনাকে সরকার উৎখাতের অভিযোগ কাদের বিরুদ্ধে রয়েছে চলুন দেখা যাক। আমরা জানি কাদের বিরুদ্ধে রয়েছে। এই যে ছবিটি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ আইন সহায়তা সংক্রান্ত প্রতিনিধি এবং বাংলাদেশের কথিত সুশীল সমাজের প্রায় সকলকে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই সন্ত্রাসের সঙ্গে এদের সকলের নাম জড়িত আছে। তার মানে মার্কিন ডিপ স্টেটের দেওয়া টাকা এদের সঙ্গে জাতিসংঘও পেয়েছে। এভাবেই তারা কাজ চালিয়েছে এতদিন এবং চালায় দেশে দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের বাহু হিসেবে কাজ করা জাতিসংঘ এতদিন মূলত সদস্য রাষ্ট্রের টাকায় শক্তিশালী রাষ্ট্রসমূহের স্বার্থ রক্ষার কাজটি করে এসেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই ডিপ স্টেটের ফান্ড কাটা শুরু করেছে বা উইথড্র করা শুরু করেছে এবং সেই সঙ্গে জাতিসংঘের তহবিল যোগানোর ব্যাপারেও নেতিবাচক কথা বলছে, তখন চীনের মতো অনেক রাষ্ট্রই আর জাতিসংঘকে টাকা দিতে চাইছে না। অতএব এই জাতিসংঘের আসন্ন মৃত্যু ঘটতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এমন একটি দুর্বলের উপর ক্ষমতা দেখানো সুপার পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো প্রতিষ্ঠান বা জাতিসংঘের পৃথিবীতে প্রয়োজন আছে কিনা তা নিয়ে কিন্তু বহুদিন ধরে বিতর্ক চলছে সারা পৃথিবীতে। তারা নিজেদেরকে সুপার গভর্নমেন্ট বা সুপার সরকার মনে করে, কিন্তু তারা আসলে কোনো যুদ্ধ ঠেকাতে পারে না, তারা গাজায় মানুষের নিরাপত্তা দিতে পারে না, কাউকে ঠেকাতে পারে না। কিন্তু তবু তারা খবরদারি করে যাচ্ছে এবং করছে বাংলাদেশের মতো দেশে উগ্রপন্থীদের ক্ষমতায় আনার মাধ্যমে। সিরিয়াতেও আপনারা জানেন কিছুদিন আগে সরকার পরিবর্তন হয়েছে। আসাদ সরকারকে সরিয়ে একটি জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠায়ও জাতিসংঘের অংশগ্রহণ আছে বলে শোনা যায়। এমনিতে তারা হয়তো ক্ষমতা হারাবে না, কিন্তু যখন ফান্ডে টান পড়বে বা টাকা ফুরাবে তখন তাদের ক্ষমতার নোটে গাছটিও মোড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারে এই গোপন রাজনৈতিক শক্তির সংগঠন জাতিসংঘ। আমি দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো সংস্থার মৃত্যু, জাতিসংঘের ক্ষমতা শেষ হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেখা যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর কিছুটাও রেখে থাকেন তাহলে আপনিও জানবেন যে জাতিসংঘ নামের এই সংস্থাটিকে আসলে কেউ আর পোছে না। ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো সমৃদ্ধ দেশগুলোকে শেষ করে দেওয়ার পর এবার তারা বাংলাদেশে হাত দিয়েছে। হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে জাতিসংঘের দাদাগিরি। আমি তো সেটাই দেখি।